আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল। এতে এখন পর্যন্ত 24 ইসরায়েলি এবং 224 জন ইরানি নিহত হয়েছেন। আক্রান্ত হচ্ছে উভয় দেশেরই গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের দাবি 30 ভাগ ইরানি মিসাইলই ধ্বংস করা হয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক নতুন অধ্যাদেশ এবং তার অধীনে স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গুম সম্পর্কিত জাতিসংঘের কার্যনির্বাহী দলের 2 সদস্যের সাথে বৈঠক শেষে এসব বলেন তিনি। জানান, এখন পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদ দেওয়া হবে। বাংলাদেশে এখনও 70টি গুমের ঘটনা অনিষ্পত্তিত অবস্থায় রয়েছে। গত 1 যুগ ধরে গুম নিয়ে তদন্ত করতে বাংলাদেশ সফর করতে ছিল কমিটির সদস্যরা, তবে অনুমতি মেলেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের অনুমতির পর রোববার ঢাকায় আসেন ওয়ার্কিং গ্রুপের 2 জন সদস্য। সোমবার সকালে তারা সাক্ষাৎ করেন আইন উপদেষ্টার সাথে। প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই, যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য। এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। লন্ডন থেকে ঢাকা ফিরে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আমির খসরু আরও বলেন, সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে। আর যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হবেন, নির্বাচনের পর তা কার্যকর করা হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন, এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুনের মধ্যে হাজির হতে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, 24 জুনের মধ্যে তারা হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে 2 জনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে। এরপর অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন গ্রেফতার থাকায় আজ এই মামলার শুনানির দিনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 16 জুন তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দের পর এবারে যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক।
এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়ার সম্পদ দেশে ফেরানো সম্ভব। অভিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে না, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার, ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতি প্রমাণ মিলেছে। দুপুরে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করেছেন টিউলিপ। তিনি আরও জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এক দেশের টাকা আরেক দেশে চলে গেল, সেই দেশ বলবে যে আমার টাকা আমি কেন ফেরত দেবো? সেটা তো সেই দেশের সম্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে সক্ষম হই, এটা খুব সহজ কাজ না। আমি আশাবাদী আমরা যে আমাদের যত টাকা পাচার হয়েছে সবটাকে আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। মোস্তফা মহসিন মন্টুর বলিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবন তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে মহসিন মন্টুর মরদেহে গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নীতি এবং নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করেনি মোস্তফা মহসিন মন্টু। এ সময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, তিনি সবসময় একটি গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতেন। এ সময় স্মৃতিচারণ করে পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া চান সকলের কাছে। এর আগে রাজধানী কাঁটাবন, নিজ জেলা কেরানীগঞ্জ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। একজন বরেণ্য রাজনীতিক, তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাকে যেন পারেন, পরিবারের এই শোক সহ্য করা যেন শক্তি। শপথ না নিয়ে দক্ষিণ নগর ভবনে কয়েকজন কর্মকর্তা কর্মচারী এবং সমর্থকদের নিয়ে সভা করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভায় মেয়র হিসেবে অংশ নেন তিনি, নিয়েছেন সংবর্ধনাও। দক্ষিণ ঢাকায় জরুরি সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে সভায় অংশ নিয়ে ইশরাক হোসেন নিজের তত্ত্বাবধানে সেবা চালু করার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক জানান, মেয়রের দায়িত্ব নিতে নয়, ঢাকাবাসীর অনুরোধে নগর ভবনে এসেছেন তিনি। এ সময় ইশরাক দাবি করেন, নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় প্রশাসক অবৈধ, তবে অন্যান্য উন্নয়ন কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি। ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ড ভিত্তিক মশক নিধন সহ সপ্তাহ জুড়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করার ঘোষণাও দেন ইশরাক হোসেন। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে, তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে, আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। রাজধানী সহ সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ২৫ জন। রাজধানী হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা আর স্বাস্থ্যবিধি না মানলে মহামারী আকার ধারণ করতে পারে পরিস্থিতি। নাজিবুর রহমানের রিপোর্ট। ভরা বর্ষা মৌসুমে বেড়েছে ডেঙ্গু, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। চলতি বছরের জুন মাসে দেশে করোনার নতুন ধরন শনাক্ত হচ্ছে বেশি। বয়স্কদের মধ্যে অনেকেরই প্রয়োজন হচ্ছে আইসিইউ সেবা। হাসপাতালগুলোতে করোনার সাথে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে রোগী ও তার স্বজনদের আনাগোনা। ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই শিশু। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা জেলা থেকেও প্রতিদিন রোগী আসছেন ঢাকায়। গত রোববার হালকা জ্বর উঠছে, জ্বর দেখার পরে আমরা বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেছি। সেখানে ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে, তো ওখানে কোনো চিকিৎসা নেই। আমার শুরুতে ছিল আমার শরীরের ভিতরে অনেক কাঁপিয়া জ্বর আসছিল, জ্বর আসার পর পুরো শরীরটা ব্যথায় ভরে গেছিল। করোনার নতুন ধরনটি আগের চেয়ে বেশি শক্তিশালী, আর এ কারণে মহামারী হওয়ার আগেই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাস চালককে আটক করেছে সেনাবাহিনী। আর রাজবাড়ীর পাংশা উপজেলার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে 2 কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বনগ্রাম আতারুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ওই 2 ছাত্রী এই ঘটনার শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হাসমত এবং শিহাব তাদের ধর্ষণ করে। এদিকে গত রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজ ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করে বাসের চালক। ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা চালক সাব্বিরকে আটক করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। এ সময় হেল্পার পালিয়ে যায়। অপরদিকে গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের প্রহরীর বিরুদ্ধে। ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেছেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দীর্ঘ 10 দিন ছুটি শেষে আজ থেকে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। হিলি বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল আজহা উপলক্ষে গত 5 থেকে 15 জুন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। তবে পাসপোর্টধারী যাত্রীদের 2 দেশে আসা যাওয়া অব্যাহত ছিল। আজ পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ভালো ফলের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন 2 দলের অধিনায়ক। প্রতিপক্ষ দলে নতুনদের সংখ্যা বেশি থাকায় নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লঙ্কানদের বিপক্ষে সাফল্য বাড়াতে চান নাজমুল হোসেন শান্ত। এই টেস্টে আবারও ওপেনিংয়ে দেখা যেতে পারে বাংলাদেশের অধিনায়ককে। শ্রীলঙ্কার মাটিতে মুশফিকুর রহিমের অর্জন বড় অনুপ্রেরণা শান্তর জন্য। এদিকে এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকাল 10:30টায় মুখোমুখি হবে এই 2 দল। আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি, এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।